আর কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না, সেটা আমি হয়তো বা মেনে নিতে পারবো না। তাহলে এত স্ট্রাগল সবকিছু আমার তুচ্ছ হয়ে যাবে। তো আমার বাবা হচ্ছে সরকারি জব করতো। ছোটবেলায় দেখা গেছে বাবার কাছে তো প্রতিটা মেয়েই অনেক আদরের থাকে, তো আমরা দুই বোনও অনেক আদরেরই ছিলাম বলতে এখনো আছি, কিন্তু আমার বাবা এই দুনিয়াতে নেই। তো খুবই অল্প বয়সে বাবাকে হারিয়েছি, সেটা আমার ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার পরপরই। যেহেতু ছোটবেলা থেকে বাবার আদরে বড় হয়েছি, তো বাবার চলে যাওয়াটা আমাদের কাছে অনেক শক্তের একটা জায়গা ছিল। মাথার উপর আকাশটাই ভেঙে গেছে, কারণ একটা মেয়ের কাছে তার বাবা একটা অন্যরকম জায়গা নিয়ে জুড়ে থাকে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে যে পৃথিবীতে মানে সবকিছুই কেমন যেন অন্ধকার লাগতেছিল। বিষয়টা এমন না যে ফিনান্সিয়াল বিষয় আছে, তো আলহামদুলিল্লাহ আমার বাবার ওরকম কোনো প্রবলেম ছিল না। আমাদের যেহেতু ঢাকায় বাড়ি আছে, চলার মতো অবস্থা ছিল, কিন্তু আসলে যে ভালোবাসার যে জায়গা সেটা নাই। তো যখন বাবা মারা গেল তখন বাস্তবতাটা শিখতেছিলাম যে আসলে বাবা মারা যাওয়ার পর জীবনটা কেমন হয় আর বাবা যখন ছিল তখন জীবনটা কেমন। মানে কেউ কোনো খোঁজ খবর নিতেছে না, আসলে সবার বেলায় না, কিছু কিছু ক্ষেত্রে মানে যাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনের একটা বিষয় থাকে, তো সেই জিনিসগুলো দেখতাম যে ওগুলো আর পাচ্ছি না, হচ্ছে না। তো আস্তে আস্তে আব্বুর কথা খুব মনে পড়তো। মানে আমার আব্বু সবসময় একটা কথা বলতো যে আমি যখন থাকবো না তখন দেখবা যে পৃথিবীটা কত কঠিন। তো তখন এটা রিয়েলাইজ করতে থাকি। তো যেহেতু ইন্টার সেকেন্ড ইয়ারে আমার বাবাটা মারা যায়, তো তখন দেখা যায় যে আমি সিরিয়াস কোনো বিষয়ে, যেমন আছে না যে ভালো লাগার একটা বিষয় বা এই ছেলেটাকে দেখে ভালো লাগতেছে, তো ওই সিচুয়েশনটা আমার কখনো ফিল হয় নাই, কারণ বাস্তবতা দেখতে দেখতে আমাদের সময় যাচ্ছে। আর আমার বাবা চাইতো যে আমি মানে একটা ভালো কিছু করতে পারি যাতে জীবনে, এরকম কিছু একটা তার আশা ছিল। তো পড়ালেখা করতেছি, ওই সিচুয়েশনটা খুবই সিরিয়াস ছিলাম। একে তো বাবা মারা গেল, দ্বিতীয়ত পড়াশোনার চাপ, তো প্রেমের যে বিষয়টা সেটা কখনো মাথায় আসে নাই। তো তারপর কি হলো, আমার একদম কাছের কাজিন, আমার আপন মামাতো ভাইয়ের বিয়ে, সেটা হবে হচ্ছে গ্রামে, কুষ্টিয়াতে। আমার নানুর বাড়ি আবার কুষ্টিয়া, আমার বাবার বাড়ি হচ্ছে দোহার নবাবগঞ্জ। তখন আমরা সবাই খুব এনজয় করার জন্য গেলাম বিয়েতে। তো যাওয়ার পরে দেখা গেছে যে ওই দিনই আর কি হলুদ। তো আমি ছোটবেলা থেকে মেকআপ করতে খুব পছন্দ করি। তো যাই হোক, আমার আগেই চিন্তা, এই এখন পার্লারে যেতে হবে, রেডি হইতে হবে। তো ওই সময়টা যখন হচ্ছে পার্লারে যাওয়ার জন্য রেডি হচ্ছি, সেই সময়টাই একজনের এন্ট্রি হয়। কেউ একজন আসছে বিয়ে বাড়িতে, খুবই মানে নর্মালি একটা ব্যাগ কাঁধে নিয়ে, একটা জিন্সের প্যান্ট, সাথে হচ্ছে গেঞ্জি ছিল। কেউ একজন এন্ট্রি নিল, তো আমিও ঠাস করে চলে গেলাম পার্লারে। তো সে আমাকে দেখছে কিনা আমি জানি না। তো যাওয়ার পরে সন্ধ্যার আগ দিয়ে আমরা চলে আসলাম। তো রুফটপে ছাদে হচ্ছে প্রোগ্রাম হবে, গায়ে হলুদের প্রোগ্রাম। শাড়ি পরেছিলাম, কানে কিছু ফুল ছিল, গোলাপ। তো সবাই খুব প্রশংসা করতেছিল যে অনেক সুন্দর লাগতেছে। আর কেন যেন সবাই বলে যে বিয়ে হওয়ার আগ মুহূর্তটা মানে মেয়েদের নাকি খুব সৌন্দর্যটা আরো বেড়ে যায়, ফুটে ওঠে মা খালাদের কথা আর কি, যেটা বলতেছে যে খুবই সুন্দর লাগতেছে, আরো বেশি সুন্দর লাগার জন্য এখন একটা বিয়ে দিতে হবে, মানে এরকম দুষ্টামি করতেছে। তো আমি সামহাও মানে আমি একটু খেয়াল করলাম বাইদা বাই যে কেউ একজন আমাকে ফলো করতেছে, বাট আমি ওইভাবে আর কি পাত্তা দিচ্ছিলাম না, মানে তাকাচ্ছিলাম, দেখছিলাম, বাট আমার কাছে ভাল লাগতেছিল না। কারণ হচ্ছিল মানে আমি গেট আপের কথাটা বলি, যাকে দেখে হচ্ছে মানে থাকে না একটু স্পেশাল ফিল হবে, বাট তার গেট আপই তো ঠিক নাই। মানে মানুষ তো হলুদে পাঞ্জাবি পায়জামা পরে বা একটু সুন্দর স্মার্ট হয়ে আসে, বাট তার ক্ষেত্রে একদমই উল্টা ছিল। দেখলাম কে একজন দূরে কোনায় কিছু মানুষের সাথে গল্প করতেছে, কাজিনদের সাথে। আমার যে কাজিনের বিয়ে হবে মামাতো ভাই, তার সাথেও গল্প করতেছে, বাট চাদর মোড়া। আমি বললাম এটা আবার কে এমন খ্যাত করে আসছে, মানে আমার কাছে একটু বিরক্ত লাগছে। তো আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে র্যাম্প শো হবে। ওইখানে প্রায় 8-10 জন, আমার বোনও ছিল, বোনের হাজবেন্ড, আমরা আরো মেয়েরা ছিল। তো আমি যখন ব্যাকে তাকালাম, যে তাকে দেখি সেই ছেলেটাই আমার পিছনে দাঁড়ায় আছে। উনিও পার্টিসিপেন্ট আপনার পিছনে? পিছনে।
তা আমি এটা দেখে মানে আমি একটু তাকাই, আবার সামনে তাকালাম যে এটা চিনি না। আর এটা তো আমাদের প্র্যাকটিসের, যখন আমরা প্র্যাকটিস করি র্যাম শোটা, তখন তুমি ছিল না। আমি আবার বলতেছি আমার বোনকে, বলতেছে থাক বাদ দে থাক, চল আমরা করি। তারপর র্যাম শোটা কন্টিনিউ করি, আমরা অনেক এনজয় করি, ডান্স করি। তো এর মধ্যেও তো সেও ছিল। প্রোগ্রামটা যখন শেষ হয় তো আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু এই ছেলেটা কে? তো আম্মু বলতেছে যে হবে কেউ হয়তো, আমার মাও ওইভাবে আর কি চিনে না। তো চিনে না বলতে আসলে থাকে না যে অনেক দিন পর, অনেক দূর সম্পর্কের আত্মীয়তার অনেক দিন কোনো যোগাযোগ নাই। পরে আর কি শুনতে পারলাম যে আমার যে কাজিন, তার আপন খালার ছেলে সে, যে আর কি আমাকে ফলো করতেছিল। তো যাই হোক এই পর্যন্তই। তো এর মধ্যে তো ধরেন যে একটা বিয়ে বাড়িতে একসাথে খাওয়া দাওয়া, তারপর হচ্ছে হাঁটা চলা করা, মানে দেখা তো হচ্ছেই। তো ওইভাবেই আর কি আমাদের চলতেছে। তো যাই হোক তারপর হলো কি যে সবাই খাওয়া দাওয়ার পরে তো আম্মু বলতেছে যে আমি ঠান্ডা কিছু খাবো, তো আমাকে মজু এনে দাও। যাকে আমি দেখছি মাঝে মধ্যে, তো ও আসতেছে যে আন্টি আমাকে দেন, আমি এনে দিচ্ছি, আপনি তাহলে মজু খান, মজুটা অনেক ভালো লাগবে গরমের মধ্যে, দেশীয় ব্র্যান্ড যেহেতু। তো মজু টজু খাওয়া শেষ। তো সবাই এখন হাঁটতে বেরোবে গ্রামে, রাতের বেলা একটু হাঁটাহাঁটি করবে। তো আমার তখন আর ভাল লাগতেছিল না, তা আমি বললাম থাক আমি যাব না, তোমরা যাও। না যে আমি মোবাইল স্ক্রল করতেছি, তখনই আমার মোবাইলে একটা মেসেজ আসে যে আসলে ভালো হতো। তো এরকম একটা মেসেজ দেখে আমি ভাবলাম যে আমার মোবাইলে এমন মেসেজ আসলে ভালো হতো। নাম্বার ছিলেনও না? না, আননোন একটা নাম্বার, মানে আমি কিছুই মিলাতে পারতেছিলাম না। আমি বললাম থাক হয়তোবা ভুল করে কোনো মেসেজ আসছে। তো যাই হোক পরের দিন হচ্ছে বিয়ের প্রোগ্রাম। এসে দেখলাম যে ভাইয়ার পাশে কেউ একজন দাঁড়ায় আছে, খুব সুন্দর, মানে ব্লেজার পরে, মানে একদম পুরা লুক চেঞ্জ। ভাইয়া বলতে যে বর? হ্যাঁ, বরের পাশে, মানে আমার মামাতো ভাইয়ের পাশে দাঁড়ায় কেউ একজন ছবি তুলছে ফটোগ্রাফার দিয়ে, একদম নায়কের মতোই দাঁড়ায় আছে। যে আমার ভাইয়ের পাশে এটা কে? তো আমি একটু অবাক হয়ে গেলাম যে এই ছেলেটাই কি কালকে ছিল, এই ছেলেটাই কি সেই কালো চাদর মোড়ানো সেই ছেলেটা? মানে আমি ওটা মিলাতে পারতেছিলাম না। তো যাই হোক পরে একটু চুপচাপ হয়ে মানে দেখতেছিলাম যে আচ্ছা ঠিক আছে। পরে যাই হোক আমরা বরযাত্রীর জন্য বেরোয় গেলাম, আমরা ওইখানে গেলাম, বিয়ে টিয়ে পড়ানো হলো, সবকিছুই ঠিক আছে। এখন যখন ব্যাক করব ভাবিকে নিয়ে, আমি আমার কাজিনদের সাথে গাড়িতে উঠতেছি, তখন একটা বড় আপু এসে আমাকে বলল যে তুমি ওই গাড়িতে না যেয়ে আমাদের সাথে এই গাড়িতে আসো, আমরা অনেক মজা করব। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। আপু যখন বলতেছে তো একসাথে যাই, গেলে ভালোই হবে। তো যাই হোক ওই গাড়িতে উঠলাম, ওঠার পরে দেখলাম যে ওই ভাইয়াটাও পিছনে বসে আছে। যাকে আপনি সেই বিয়ের বাড়ির প্রথম দিন থেকে ফলো করছেন, সে আপনাকে ফলো করছে? হ্যাঁ, আমি হচ্ছে পিছনে তাকাচ্ছিলাম বারবার, তো দেখতেছিলাম যে সে আমাকে খুব ফলো করতেছে, তো আমার সাথে কথা বলতে চাচ্ছে। তো যাই হোক এভাবেই চলে গেল সারা রাস্তা। সেদিন আর তার সাথে কোনো কথা হয়নি, শুধু জাস্ট গাড়িতে একটু বসা হয়েছে কাছাকাছি, এই আর কি। তো কেমন যেন একটা ঘোরের মধ্যে যাচ্ছিল, আর যতটুক সময় যাচ্ছিল মনে হচ্ছিল যে না আমি অনেক এনজয় করতেছি, আমার আরো ভালো লাগতেছে, এই বিয়ে বাড়ির সময়টা যেন না শেষ হয়, আমরা অনেক মজা করতেছি। তো এরকম একটা বিষয়। তো যেদিন ভাবিকে নিয়ে আমরা আসি, রুফটপে একটা প্রোগ্রাম হয় যে সবাই আমরা ডান্স করব। তো পরবর্তীতে কি হয়, সবাই ডান্স করার জন্য আমাকেই বলতেছে, কারণ আমি অনেক সুন্দর ডান্স করতে পারতাম। তো দেখা গেছে যে কিছু হলে আমাকে সবাই বলতো তুমি করো, তুমি তো অনেক ভালো পারো। তো যাই হোক সবাই আমাকে বলতেছে, তা আমি বলছি যে যেই গান দিছো তোমরা, এটার মধ্যে তো হচ্ছে মানে আরেকজন পার্টনার লাগবে, তো আমার সাথে কে নাচবে? কেউ নাচবে না, আর এখানে কেউ নাই। তো পরে বলতেছি যে ভাইয়া আপনি কি নাচবেন? আমি আবার ওই ভাইয়ার কাছে গেলাম, আপনি কি ডান্স করবেন? আপনি সরাসরি প্রস্তাব দিলেন? আমি বলছি ভাই আপনি কি ডান্স করবেন? পরে বলতেছে যে ঠিক আছে তুমি নাচবা আমার সাথে, তাহলে আমি নাচবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আমরা এই গানটা একটু প্র্যাকটিস করে নাচটার চেষ্টা করি। ও মানে এত ইজি ভাবে আমাদের সাথে মিশছে, বা হচ্ছে দেখা গেছে যে রিহার্সাল করারই দরকার হয় নাই। তো আমরা খুব সুন্দর করে গানটার মধ্যে ডান্স করলাম। সেখানে তো মানে ওর মা ছিল, আমার মা বসা ছিল, আমার কাজিনরা বসা ছিল। ইভেন পরবর্তীতে আমি মানে শুনতেছিলাম যে সে এমন একটা কমপ্লিমেন্ট আসলো যে আমার ছেলে তো গেছে। ভাইয়ার মাটা বলতেছে যে আমার ছেলে যে গেছে এই নাচ দেখে আমি বুঝতে পারছি। তো যাই হোক পরবর্তীতে খুব মজা টজা করলাম আমরা। ততক্ষণে আমাদের নাম্বারটাও আদান প্রদান হয়ে গেছে, সেও আমার নাম্বার জানতো, আমিও তার নাম্বারটা জানতাম। তো পরবর্তীতে হচ্ছে পরের দিন রিসেপশন।
তো রিসেপশনের দিনটাও সেম, আমরা সবাই মজা করলাম, ছবি টবি তুললাম। এখন সবাই সবার মতো চলে আসবে, সেও ঢাকায় ব্যাক করবে শুনলাম। তো এটা শুনে আমার একটু খারাপ লাগতেছিল, সবার চলে যাওয়াটা থেকে তার চলে যাওয়াটা আমার কাছে একটু বেশি খারাপ লাগতেছিল। তো যাই হোক, সে চলে যায়। সে চলে যাওয়ার পর থেকে আমার মানে কেন যেন একটা খারাপ লাগা শুরু হয়, মানে কেমন যেন সবাই আছে তারপরও ভালো লাগতেছে না। তো সে যখন ঢাকায় চলে আসে, আমি তখন স্টিল আমার নানুর বাসায়। দেখা গেছে যে তার সাথে আমার খুব মেসেজ আদান প্রদান হতো, মানে কিছু একটা হচ্ছে মেসেজ, কিছু একটা হচ্ছে মেসেজ, মানে কথারটাই হচ্ছে মেসেজ। তো যাই হোক, এরকম ভাবেই চলতে থাকে। তো 3 দিনের দিন হঠাৎ ফোনে সে আমাকে বলতেছে যে আমি তো তোমাকে অনেক লাইক করি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তো এটা শুনে আমার একদিকে ভালো লাগতেছিল, বাট তার সামনে আমি এটা প্রকাশ করতেছিলাম না। তো আমি কি করলাম, আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে জানাবো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে জানাও। 2-3 দিন চলে যায়। তারপর আমি তাকে বললাম যে ঠিক আছে, আমি তোমার প্রপোজালে রাজি, যেহেতু হচ্ছে আমার আব্বু নাই, সো আমার আম্মু যদি রাজি করাতে পারো তাহলে ঠিক আছে, আমি রাজি আছি, আমার কোনো প্রবলেম নাই। তো ও বলল আচ্ছা ঠিক আছে। তো এইভাবেই আমাদের চলতে থাকে। আর তখন কানে আসতেছিল যে তার জন্য নাকি পাত্রী দেখা হচ্ছে বিয়ের জন্য। আর আমার মামারা খুব চাইতো যে আমাদের মানে বিয়েটা যেন কুষ্টিয়াতে হয়, আবার যেহেতু আমাদের রিলেটিভের মধ্যে, তো সবাই এই বিষয়টা পজিটিভলি নিচ্ছে। কিন্তু আমার আম্মু তো এদিকে একদমই মানে দেখা গেছে যে সবাই বলতেছে, তো এই বিষয়গুলা নিয়ে আম্মু খুব মানে রাগ হয়ে রয়েছে যে না এখনই না, সামনে ফাইনাল পরীক্ষা, এখনই তেমন কিছু না। তো যাই হোক, আমরা ঢাকায় চলে আসলাম। আসার পর তো মানে কন্টিনিউয়াসলি কথা চলতেছে। এদিকে ছেলের বাসার সবাই রাজি, কিন্তু আমাদের বাসায় তেমন কেউ রাজি না। আমার আম্মু রাজি না, আমার বোন রাজি না, কেউই রাজি না। মানে আমি সব সময় চাইতাম যে হাজবেন্ড হবে সে দেখতে শুনতে অনেক সুন্দর হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফর্সা হইতে হবে। তো আমার মা কেন জানি মিলাতে পারতেছে না যে এই তুই তো এমন ছেলে চাস না, তুমি যেরকম চাও সেরকম ছেলে তো শিশির না, শিশির তো একটু শ্যাম বর্ণের, তাহলে তুমি কেন ওকে বিয়ে করতে চাও, তোমাকে কেন ওকে ভাল লাগতেছে, মানে শ্যাম বর্ণের ছিল, ওইটাই আম্মুর একটু প্রবলেম। তো আমি আবার ওকে বলতাম সব সময় ফোনে, এই তুমি ফেস ওয়াশ দিও, তুমি একটু স্ক্রাব কইরো, হ্যাঁ তুমি কিন্তু এই ক্রিমটা দিবা, তাহলে বেশি ফর্সা হবা, আমার আম্মু তোমাকে বেশি পছন্দ করবে। ওইরকম কন্টিনিউ করতো দেখে মানে স্কিন টোনটা একটু ভালো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মেয়েরা কিন্তু আসলেই মানে ছেলেদের যে বলে এটা কিন্তু সত্যি, মানে আমি এটার প্রমাণ পাইছি যে আসলেই টেক কেয়ার করলে সব জিনিস হয়। তো আমি অনেক কান্নাকাটি শুরু করলাম, আম্মুকে অনেক ইমোশনাল ব্ল্যাকমেলও করলাম যে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিছি, আমি পড়াশোনা করব না। তো এরকম অনেক কিছু করতে থাকলাম। তো এক সময় দেখা গেছে যে আম্মু একটু নরম হচ্ছে। তা আম্মুকে আমি বললাম যে আম্মু আজকে তো শিশির ভাইয়া আসবে, তো আমাকে কিছু সাজেশন দিবে। তো আম্মু বলতেছে যে ও তোমাকে কেন সাজেশন দিবে, ও তো তোমার ক্লাসমেট না, ও তোমাকে সাজেশন দিবে। মানে আমি চাচ্ছিলাম যে আমার মা আর শিশির দুইজন একটু মুখামুখি হোক। তো কারণ কি এর মধ্যে কিন্তু 3-4 মাস অলরেডি চলে গেছে, থাকে না যে একটা চেঞ্জেস চলে আসে, একটা মেয়ের সাথে টাচে থাকলে দেখা যায় একটা চেঞ্জেস চলে আসে, কথাবার্তা হোক বা হচ্ছে তার পার্সোনালিটিতে হোক, তার হচ্ছে গেট আপে হোক। তো আমি চাচ্ছিলাম যে আম্মু যাতে ওকে একটু দেখে, আসলে সাজেশন নেওয়াটা তো বড় কথা না, তাকে একটু দেখবে। তা আমি আম্মুকে নিয়ে আমি একটা ক্যাফেতে বসলাম, সেখানে সে আসলো, খুবই যুদ্ধ করে আমি আমার মাকে নিয়ে গেছি তখন। তো আম্মু কি করলো, তখন ওকে ফার্স্ট টাইম অনেকদিন পর দেখছে, দেখার পর আম্মু একটু তাকাই ছিল যে এটাই কি সেই ছেলে। বিষয়টা এমন যে শিশিরের স্কিন টোন প্লাস হচ্ছে তার গেট আপ সেট আপ সবই ডিফারেন্ট। তো আমার আম্মু এটা দেখে একটু মানে নিমরাজি হয়ে গেছে যে না ভালো চলবে। আম্মু খুব মানে খুশি যে থাক। আর শিশির তো লম্বা চোরা অনেক, সব দিকেই ঠিক আছে। তো আমরা ওইখানে বসে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। ওই যে বিয়ে নিয়ে শুরু হয়ে গেল, এখন হচ্ছে মামাদের সাথে কথাবার্তা চলতেছে এরকম। তো ওইখান থেকে ওরাও এটা গুছাচ্ছিল যে কিভাবে কি করা যায়। তো ওর খালার আর কি আমাদের বাসায় আসলো বিয়ের প্রপোজাল নিয়ে। তো আসার পরে আম্মু আর কি কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক করলো। তো ডেট ফিক্সড হওয়ার পরে ওই দিনই হচ্ছে আমাদের মানে ফাইনালি আমরা এখনো বিশ্বাস করতে পারতেছিলাম না যে সবাই মেনে নিছে আমাদের বিয়েটা বা সবকিছু ফাইনালি হচ্ছে। তো যখন আর কি কবুলও বলি,
তখনও আমার বিশ্বাস হচ্ছে না যে আসলেই বিয়েটা হচ্ছে। মানে একটা অন্যরকম ফিল যে সবাই আসতেছে, আমাদের বিয়ে পড়ানো হবে। এখন একটু ভয় ভয় কাজ করতেছিল যে আসলেই কি বিয়েটা হচ্ছে, আসলে কি হবে, এখনো মানে কনফিউশনে ছিলাম। তো তারপর আমাদের বিয়েটা পড়ানো হলো। বিয়েটা পড়ানোর পর বাসায় আসলাম। বাসায় এসে দেখলাম খুব সুন্দর করে একটা রুম গোছানো। শুনলাম যে এটা হচ্ছে আজকে আমাদের বাসর ঘর, যেখানে আমি আর আমার প্রিয় মানুষটি থাকবো। আজকে আমার বাসর। শেষ পর্যন্ত বাসর রাতে তার জীবনে কি ঘটেছিল তা দেখতে চোখ রাখুন আগামীকাল সন্ধ্যা 6টায় লাভগুরু স্টুডিওর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ঈদ মোবারক।